ক্লাসে না পড়ানোর কারণেই বাড়ছে কোচিং প্রবণতা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদক অভিযানে মেলেনি শিক্ষক উপস্থিতি, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যানের। দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি, করা হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতি। অবৈধভাবে নদী ও খাল বিল দখল করায় গাজীপুরের কালীগঞ্জে 24টি হাউজিং কোম্পানির ওপর হাইকোর্টের স্থিতাবস্থা। 2 মাসের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ। রাজধানীতে মান নিয়ন্ত্রণে A+ ক্যাটাগরির স্টিকার নকল করায় হান্ডি রেস্তোরাঁকে 2 লাখ টাকা জরিমানা। নিম্নমানের উপাদানে ফুচকা তৈরি করায় 2টি কারখানা সিলগালা। এবং গণভবনে আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ঐক্যফ্রন্ট, যাওয়াটা হবে অর্থহীন মত নেতাদের। নেতিবাচক রাজনীতির কারণে প্রত্যাখ্যান করেছে জনগণ, মন্তব্য আওয়ামী লীগের। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। চট্টগ্রামে বেশ কয়েকটি স্কুলে ঝটিকা অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সরেজমিন পরিদর্শনে শিক্ষকদের অনুপস্থিতির প্রমাণ পান তিনি। অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন দুদক চেয়ারম্যান। পরে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সন্তানদের শিক্ষা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, এমন তথ্যের সত্যতা যাচাইয়ে রোববার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ ঝটিকা অভিযান চালান। চট্টগ্রাম পৌঁছেই নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি। এই সময় বিদ্যালয়ে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র 3 জন। এ সময় দুদক চেয়ারম্যানের কাছে নানা অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। টিচার অনেক সময় চলে যায়, ক্লাস অর্ধেক করে চলে যায়, অনেক সময় আসে না, অনেক সময় আসে। টিচাররা আমাদের বাচ্চাদেরকে বলে 10 মিনিট ঘুমায় থাকো, 5 মিনিট ঘুমায় থাকো, বাচ্চাদেরকে ঘুমায় রাখি, ওরা তলদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এরপর দুদক চেয়ারম্যান যান নগরীর ভাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে গিয়ে দেখেন 11 জন শিক্ষকের মধ্যে 2 জন অনুপস্থিত। এই বিষয়ে জানতে চাইলে দায় এড়ানো বক্তব্য দেন প্রধান শিক্ষক। আমার সহকর্মীদের আমি জিজ্ঞেস করলাম, আপনাদের দেরি হয়েছিল না? ওনারা বলছে রাস্তা গাড়ি ছিল না, মোবাইল কোড বসে নাকি, তার জন্য আসতে দেরি হয়েছে। লিখিতভাবে ওদেরকে আমি সুরজ করেছি। পরে বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। শিক্ষার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোয়ালিটি এডুকেশনে কোনো ছাড় দেওয়া হবে না। একটি স্কুলে যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে তারা ফেল করা কোনো ছাত্রকে সেন্ড আপ করেন নাই। এদিকে দুদক চেয়ারম্যানের এই ঝটিকা অভিযান শিক্ষা ব্যবস্থার দুর্নীতি রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। শ্রেণীকক্ষে কোনো ক্লাস ঠিকমতো হয় না, ওদের শিক্ষকরাই বলেন। শিক্ষকরাও আন্তরিকভাবে ওই কোচিং সেন্টারে পড়াচ্ছেন। কমিটমেন্টের অভাব তো বটেই, কিন্তু এই কমিটমেন্টটা আনতে হলে তাকে ইনসেনটিভ দেওয়ার কথা। সেই ইনসেনটিভটা সরকার বেতন ভাতা বাড়িয়েছেন। চট্টগ্রাম জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 2267টি, আর বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কয়েক লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্লাসে পড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের উদাসীনতা ও ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিক্ষাক্ষেত্রে একে নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করেন উচ্চ আদালত। শুনানিতে অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল বলেন, কোচিং বাণিজ্য পুরা শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে। আগামী 7 ফেব্রুয়ারি এ বিষয়ে রায় দেবেন উচ্চ আদালত। প্রশ্ন ফাঁস রোধে ব্যাপক সমালোচনার মুখে গত বছরের মে মাসে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা করে সরকার। এই নীতিমালার আলোকে বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যাদের মধ্যে 3 জন শিক্ষক উচ্চ আদালতের দ্বারস্থ হন। এই মামলায় 2 জন আইন বিশেষজ্ঞের মতামত শুনেন উচ্চ আদালত। অ্যামিকাস কিউরি ফিদা এম কামাল আদালতে বলেন, কোচিং বাণিজ্য পুরো শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে। আদালত বলেন, ক্লাসে পাঠদানে শিক্ষকদের উদাসীনতা ও ব্যর্থতাই কোচিং বাণিজ্যের অন্যতম কারণ। যিনি ক্লাস নিচ্ছেন উনি মাইন্ডটা অ্যাপ্লাই করছেন না ভালোভাবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস আওয়ারে কোচিং হচ্ছে। আদালত তো খুব একটা প্রাসঙ্গিকভাবে মানে আদালতের কাছে প্রশ্নটা আসছে যে ক্লাসের ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্যটা মানে ডেভেলপ হয়েছে। একটা সুনির্দিষ্ট আইন থাকতে হবে, আইন না রেখে শুধু নীতিমালাকে নিয়ে এই ধরনের পিউনিটিভ অ্যাকশন কতটুকু নেওয়া যাবে, এটা সাংবিধানিক
একটা ব্যাখ্যা চেয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন কোচিং বন্ধের পক্ষে তারা নন, তবে কোচিং নিয়ে যাতে বাণিজ্য বন্ধ হয় সে বিষয়টি আদালতে তুলে ধরা হয়েছে। নীতিমালার মধ্যে কিন্তু কোচিং বাণিজ্য ওইভাবে বন্ধ করে দেওয়া হয়নি। কোচিং নিয়ে যারা বাণিজ্য করছে সেই জায়গাটা কিন্তু বন্ধ করা হয়েছে। যেমন একজন সংশ্লিষ্ট কোনো স্কুলে টিচার কিন্তু ওই স্কুল অথবা কলেজ যেই হোক তার প্রধানের অনুমতি নিয়ে ওইখানে কিন্তু তাদের স্কুলেই কিন্তু কোচিং দিতে পারেন। আগামী 7 ফেব্রুয়ারি এ বিষয়ে রায় দিবেন উচ্চ আদালত। শিক্ষা ব্যবস্থার ব্যাধি দূর করতে উচ্চ আদালত থেকে যুগান্তকারী আদেশ আসবে এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে খাল, বিল, নদী ভরাট ও অবৈধ দখলের অভিযোগে 24টি হাউজিং কোম্পানির কার্যক্রমের উপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসিকে 2 মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের 12ই নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন এলাকার 16টি হাউজিং কোম্পানির জলাশয়ে নিচু জমি ভরাট ও দখলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ। সরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি পাওয়া গেলে ওএসডি করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন করে নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বলেন, চিকিৎসকদের অবশ্যই স্বাস্থ্য সেবাদান নিশ্চিত করতে হবে। উপস্থিতি নিশ্চিতে হাসপাতালগুলোতে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নির্দেশ দেন শেখ হাসিনা। প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন সহ অবকাঠামোগত উন্নতির পাশাপাশি সেবা সম্প্রসারণে নানা পদক্ষেপ বাস্তবায়িত হলেও সেবার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, মানুষের গড় আয়ু বৃদ্ধি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ যখন এগিয়ে চলেছে, তখন স্বাস্থ্য খাতকে আরও জনমুখী করতে এবার কড়া নির্দেশনা এলো প্রধানমন্ত্রীর তরফ থেকে। কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি যে কোনো মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দেন। মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে, তবে বেসরকারিগুলির দিকে আমাদের একটু নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। সেবামূলক একটা মানসিকতা এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয়, এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পরিচয়পত্র পদ্ধতি চালুর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নার্সরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তাদের অব্যাহতি দেয়া হবে। নার্সকে 2য় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে, তো ওই 2য় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়। কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে কোনো চিকিৎসক দায়িত্ব পালন না করলে তাদের ওএসডি করা হবে। প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে ওএসডি করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই। নার্সদের ব্যাপারে রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। মেডিকেল বোর্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান ও তদারকি দুই ক্ষেত্রেই মনোযোগী হতে হবে সংশ্লিষ্ট সবাইকে। মেডিকেল বর্জ্যগুলি যে কোনো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু এটা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। অপহরণের 8 দিন পর রাজধানীর শাহবাগ থেকে একজন উদ্ধার, মুক্তিপণের 25 লাখ টাকা সহ অপহরণকারী আটক। গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের আমন্ত্রণে ঐক্যফ্রন্ট অংশ নেবে কিনা এ ব্যাপারে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জোটের নেতারা। শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন দেশে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। তবে ব্যক্তিগতভাবে আমন্ত্রণে না যাওয়ার কথাই বলছেন বিএনপি নেতারা। এদিকে
নির্বাচন বাতিলের দাবির পর সংলাপের পরিবর্তে চায়ের দাওয়াতকে অর্থহীন বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে 2 দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। নির্বাচনের পর প্রধানমন্ত্রী আবারও গণভবনে দাওয়াত দিলেন সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের নেতাদের। তবে এবার সংলাপ নয়, চায়ের আমন্ত্রণ পেলেন তারা। এই উদ্যোগকে রাজনৈতিক বিবেচনায় অর্থহীন বলে মন্তব্য করলেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই উদ্যোক্তা। অর্থহীন চায় খাইয়ে লাভ কি, সংলাপ তো না। এটা যদি সংলাপ হতো আমি ইনসিস্টই করতাম, যদিও গত সংলাপের উনি কথা রাখেন নাই, কিছু রাখেন নাই, তবু আলোচনাটা পথা। তার মতে সংলাপে না ডেকে চায়ের আমন্ত্রণ অপ্রত্যাশিত। নির্বাচনটা আমরা তো বাতিলের দাবি চেয়েছি, 30 তারিখ সংসদের উদ্বোধন হবে, তার 2 দিন পরেই আমাদেরকে দাওয়াত। এটা আমাদের প্রতি দূরদর্শিকতা হলো। বিএনপির এই ভাইস চেয়ারম্যান মনে করেন এই দাওয়াতে গেলে অবমাননা করা হবে নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, গায়েবী মামলায় যেভাবে তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশ যেভাবে তাদেরকে মারপিট করছে, এরপরে যদি এই চা খেতে যায়, আমি মনে করি এটা বিএনপি নেতাকর্মীদের অবমাননার শামিল। দলীয় হাইকমান্ডকে এই মুহূর্তে সাংগঠনিক শক্তি জোরদারের কাজে মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি। বিএনপিকে আগামী দিনগুলো সম্পর্কে এখনই পরিকল্পনা করে আগতে হবে। আর এই ধরনের চায়ের দাওয়াত বা ওই যে জুস খাওয়ার দাওয়াত, কারো কারো জুসের প্রতি খুব লোভ আছে, এই চা জুস খাওয়া বাদ দিয়ে নিজের কর্মীদের দিকে তাকিয়ে তাদের সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী কর্মসূচিতে এগিয়ে যাওয়া উচিত বিএনপির। এটাই চায়ের আমন্ত্রণে গেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না বলেও মনে করেন এই বিএনপি নেতা। বাইরের পৃথিবীকে দেখাবে যে এই তো সবাই তো আমার সাথে এসে কোঅপারেট করছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উন্নয়নের পাশাপাশি জনগণের সঙ্গে ভালো আচরণ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রোববার সকালে নোয়াখালীর হাতিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনগণ বিএনপির নেতিবাচক রাজনীতি নির্বাচনে বিপুল ভোটে শেখ হাসিনাকে বিজয়ী করে বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আমি আওয়ামী লীগের লোকজনকে বলবো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের চেষ্টাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে 30 ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তা তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে একথা জানায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। পরে মন্ত্রী জানান, তারেক রহমান সহ বিদেশে পলাতক দণ্ডিত আসামিদের ফিরিয়ে আনতে সরকারের তৎপরতা অব্যাহত আছে। আমাদের যারা খুনি এবং কনভিক্টেড তাদের নিশ্চয়ই আমাদের দেশে এনে বিচার করা, আমরা সেটা চাই। সরকার দলগুলোর সঙ্গে যে সংলাপ আয়োজন করতে যাচ্ছে আমি তাকে স্বাগত জানাই। নির্বাচন নিয়ে যে উদ্বেগ, অনিয়মের অভিযোগ উঠেছে, আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি এর মাধ্যমে সেগুলোর সুষ্ঠু তদন্ত হবে। ছাত্র সংগঠনগুলোর দাবির পরও ডাকসু গঠনতন্ত্রে থাকছে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা। শুধু নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী, ভোট কেন্দ্রও থাকবে হলগুলোতে, এমন প্রস্তাবনা দিয়েছে গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত কমিটি। এতে ছাত্রলীগের আপত্তি না থাকলেও ক্ষুব্ধ অন্য সংগঠনগুলো। তবে সব পক্ষ বলছে একটি কার্যকর গঠনতন্ত্র প্রণয়নই আপাতত মূল চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরাম হোসাইনের রিপোর্টে। ডাকসু নির্বাচনের ঘোষণার পর তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো, কিন্তু উঠে আসছে নানা প্রশ্ন, যার বেশিরভাগই গঠনতন্ত্র কেন্দ্রিক।
সবশেষ 1998 সালে সংশোধন করা হয় গঠনতন্ত্র, যেখানে পদাধিকার বলে ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেয়া হয়েছে একচ্ছত্র ক্ষমতা। গঠনতন্ত্রের 5 ধারায় বলা হয়েছে সভাপতি বাতিল করতে পারেন কমিটি, বরখাস্ত করতে পারেন যে কাউকে, যে কোনো বিষয়ে তার ব্যাখ্যাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। 8 ধারায় বলা হয় নির্বাচন নিয়ে সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত। এমন আরো বেশ কটি জায়গায় উপাচার্যের ক্ষমতা কমিয়ে আনার দাবি বেশিরভাগ ছাত্র সংগঠনের। তবে ছাত্রলীগের বিশ্বাস উপাচার্য অগণতান্ত্রিকভাবে ক্ষমতার চর্চা করবেন না। একক ক্ষমতার বলে উনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমরা মনে করি যে আমরা যে দাবিগুলো করেছি সেগুলো নিয়ে আমরা আন্দোলন করব। আমরা মনে করি উনি ন্যায্যতার ভিত্তিতেই তার ক্ষমতার প্রয়োগ করবেন, এবং এই ক্ষেত্রে একটি বিধান রয়েছে যে 1000 ছাত্রের চিঠি দিতে হয়, তারপরে উনি ওনার ক্ষমতার প্রয়োগ করতে পারে। সুতরাং এই কথাটি সত্য নয় যে ওনার একচ্ছত্র অধিকার রয়েছে। উনি যে কোনো নির্বাচনের ফলাফল উনি ডিসাইড করবে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নেওয়া যাবে না, উল্টো আরও তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো, এটা আসলে দুঃখজনক। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান মনে করেন সভাপতির ক্ষমতা গণতান্ত্রিক ব্যবস্থায় দৃষ্টিকটু। ওখানে আসলে কিন্তু উপাচার্য বা আপনি যদি হল ইউনিয়নের কথা বলেন, সেখানে প্রাধ্যক্ষের ক্ষমতা, একটা অসীম ক্ষমতাধর একজন ব্যক্তি হিসেবে কিন্তু প্রতিভাত হচ্ছেন। উনি ওনার একক সিদ্ধান্তে অনেক কিছুই করতে পারেন। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে সাংঘাতিকভাবে দৃষ্টিকটু। তবু আমরা মনে করেছি যে এটি যখন নির্বাচিত হয়ে আসবেন ডাকসু, তারা যদি এই সংশোধনের উদ্যোগটি গ্রহণ করেন, সেটা বোধহয় অধিকতর গ্রহণযোগ্য হবে। তবে সংশোধন কমিটির সুপারিশে উপাচার্যের ক্ষমতা কমানোর কোনো কথা বলা হয়নি। ছাত্রত্বের ব্যাপারে বলা হয়েছে নিয়মিত শিক্ষার্থীরাই হতে পারবেন ভোটার ও প্রার্থী। সান্ধ্যকালীন ডিপ্লোমা কোর্স, এমফিল ও পিএইচডি গবেষকরা নির্বাচনের বাইরে থাকবেন। হলেই থাকবে ভোট কেন্দ্র। ডাকসুতে 22টি পদ থেকে বেড়ে দাঁড়াবে 25টিতে। 28 বছর পর ভাঙতে শুরু করেছে অচলায়তন। স্বপ্ন দেখতে শুরু করেছে ডাকসু নির্বাচনের সঙ্গে জড়িত সবগুলো পক্ষ। তবে এখনো কাটেনি জটিলতা। ছাত্রত্ব, সহাবস্থান সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধ আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। তাই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কামরুল ইসলাম। এরপর কুচকাওয়াজ ও বিভিন্ন ডিসপ্লে পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারের বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম নির্মাণ সহ শিক্ষা খাতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ করার আহ্বান জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে অন্তরের দেশপ্রেম, দেশাত্মবোধ ধারণ করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে তারা যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি তারা একদিন এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। সর্বক্ষেত্রে দেশপ্রেম, দেশাত্মবোধ তোমাদের মনে জাগ্রত হোক এবং এভাবেই তোমরা নিজের জীবনকে শুদ্ধভাবে পরিচালিত করে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার হিসেবে যেভাবে তোমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছেন, বিনামূল্যে নতুন বই দেওয়া, বছরের প্রথম দিন মাল্টিমিডিয়া ক্লাসরুম, তোমরা ইন্টারনেট জগতে প্রবেশ করেছো, তথ্য প্রযুক্তির যে তোমার ক্ষেত্রে যে তোমাদের অবগাহন, সেটাকে সফলভাবে তোমরা কাজে লাগাবে। নাগরিক সেবা বাড়ানোর লক্ষ্যে সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা কাটিয়ে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সকালে নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। রাজস্ব আহরণ জটিলতা, লোকবল সংকট সহ প্রাতিষ্ঠানিক নানা সমস্যা তুলে ধরে নগর সরকার গঠনের আহ্বান জানান মেয়র সাইদ খোকন। আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করবার জন্য নগর সরকারের বিকল্প নেই। মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র পরিসরে হলে আমি জানি আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, আমাদের নানাবিধ জটিলতা রয়েছে, ক্ষুদ্র পরিসরে হলে যাত্রা শুরু করবার সময় আমি মনে করি এখনো। গাড়ি চলবে, মানুষ হাঁটবে, আর
তাহলে তো এটা কোনো ব্যবস্থাপনা হলো না, এবং এটাতে তো আপনার স্বস্তিদায়ক অস্বস্তিকর অবস্থা হবে। এখন এখানে যে সমস্যাগুলো আছে না কেন, আবার মনে হয় আপনারা যৌথভাবে কথা বলে কাজ করেন। এখানে আপনাদের আইন শৃঙ্খলা, আইন প্রয়োগকারী সংস্থা আছে, আপনারা আছেন, আমাদের কোনো সাপোর্ট লাগলে আমরাও সাপোর্ট করব। প্রবাসের সময়ে আরও থাকছে, জামদানি ও ইলিশের পর এবার জিআই সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের আম খিরসাপাত, খুশি ব্যবসায়ীরা। অপহরণের ৮ দিন পর রাজধানীর শাহবাগ থেকে অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। এ সময় মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার করা সহ এক অপহরণকারীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। এ সময় পিস্তল, নগদ ২৫ লাখ টাকা, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। অপহরণকারী চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় র্যাব। তারা কমলাপুর স্টেশনে ওখানে আসেনি, পরবর্তীতে মৎস্য ভবনের সামনে ওখানেও তারা আসলো না। এরপরে রমনা পার্কে তারা রিভিল করলো তাদেরকে, ওখান থেকে মুখে কাপড় বাঁধা একজন ইন ডিসগাইজ তারা টাকাটা নিয়ে যায়। গ্রাউন্ড এফেসের যে আমাদের যে তথ্য, এর মধ্যে আমরা গেস করছি ২-৩ জনের একটা দল এটার সাথে জড়িত হতে পারে এবং এরা পূর্ব পরিচিত হতে পারে। খাদ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেয়া স্টিকার নকল করার দায়ে ধানমন্ডির হান্ডি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া নিউ মার্কেট এলাকায় বেশ কয়েকটি ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। রেস্টুরেন্টের মান অনুসারে গ্রেডিং সিস্টেম চালুর মাত্র ১ সপ্তাহের মাথায় ক্রেতা আকর্ষণ করতে কিছু প্রতিষ্ঠান নকল স্টিকার ব্যবহার করে ব্যবসা করছে। এমন খবরের ভিত্তিতে রোববার রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারা হান্ডি রেস্তোরাঁয় দেখতে পায় একই প্রতিষ্ঠানের অন্য একটি শাখাকে দেওয়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্টিকার নকল করে ব্যবহার করছে। এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি সম্পর্কে হান্ডি কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ভুল স্বীকার করে জানায় ক্রেতাদের আকৃষ্ট করতে অন্য শাখার স্টিকার নকল করে ব্যবহার করছে তারা। এটা কিন্তু ডুপ্লিকেট বা অন্য কোনো অ্যাড্রেস বা কোনো কিছু লেখা না, ওই ডিটেলসটাই জাস্ট আমরা একটা ফটোকপি বের করেছি। আমরা যে একটা পেয়েছি ওইটা জাস্ট আমরা গেস্টে দেখানোর জন্য এই জিনিসটা করেছি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এর আগেও একই প্রতিষ্ঠানে নিম্নমানের পণ্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জরিমানা করা হয়। রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ সংরক্ষণ মানের উপর একটি স্টিকার দিয়েছিলাম। নয়াপল্টনে হান্ডিতে আমরা একটি স্টিকার দেই, কিন্তু আজকে এখানে আমরা জানতে পারি যে ধানমন্ডি এরিয়াতে তারা একটি স্টিকার লাগিয়েছেন, A+ পেয়েছিল, সেই স্টিকার তারা এখানে লাগিয়ে ফেলেছেন, যা প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করছি। এছাড়াও নিউ মার্কেট এলাকায় বেশ কিছু ফুচকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে নিম্নমানের পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল তার তৈরির অপরাধে 5টি কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে 18 জনকে। এই সময় 4 কোটি টাকার তার জব্দ করা হয়। র্যাব জানায় প্রায় 3.5 মাস ধরে এই প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করার পর অভিযান চালানো হয়। বাজারে থাকা বেশ কয়েকটি ব্র্যান্ডের তার নকল করছিল প্রতিষ্ঠানগুলো। এসব তার ব্যবহার করা শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা থাকে। এ সময় কয়েকটি গোডাউনও সিলগালা করে র্যাব। মোবাইল অপারেটররা 3 দিনের কম কোনো বান্ডেল, প্যাকেজ বা অফারের মেয়াদ নির্ধারণ করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। দেশের সকল মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে দেয়া এই নির্দেশনায় বলা হয়, ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে এটি কার্যকর করতে হবে। কার্যকরের 30 দিন পর নির্দেশনাটি পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়। নির্দেশনায় আরও বলা হয়, কোনো গ্রাহক 5 টাকায় একবার ইন্টারনেট সেবা নিতে পারবে। 5 টাকার ব্যবহার সীমা শেষ হলে মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহককে প্যাকেজ, বান্ডেল বা অফার সাবস্ক্রাইব করতে হবে। এবার প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশ কাতার। দেশটির বিভিন্ন মসজিদে মুয়াজ্জিন ও ইমামতি পেশায় নিয়োজিতদের বড় অংশই বাংলাদেশি। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে দিন রাত কাজ করে যাচ্ছেন আলেমরা। কাতার প্রতিনিধি
আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ২৪০০ মতো মসজিদে প্রায় ১৩০০ বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন বর্তমানে কর্মরত রয়েছেন কাতারে। কাতারিদের কাছে মুসলিম রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি ইমাম মুয়াজ্জিনরা বেশ সম্মানিত ব্যক্তি। শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াতের কারণে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে বলে মনে করেন প্রবাসী ইমামরা। আমাদের বেতনের ব্যাপার আলহামদুলিল্লাহ যথেষ্ট খেয়াল রেখেছেন, বেতন আলহামদুলিল্লাহ ভালো। কাতার দেশের যে নাগরিক আছেন ওই দেশের মতোই আমাদেরকে ওরা সম্মানের সাথে রেখেছেন। অধিকাংশ মসজিদের মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ভাইরা ইমাম এবং মুয়াজ্জিন। রাস্তায় চেকিং করা হয়, সবাইকে তারা চেক করে, এদেশের ইমামদেরকে তারা ছেড়ে দেয়। মানে আমাদের প্রতি তাদের যে আত্মবিশ্বাস, এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দনীয়। ইমামদের কাতারি নাগরিকদের কাছে নিজ মাতৃভূমি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। আমাদের কোনো অপকীর্তির জন্য যাতে আমরা কাতারের কাছে আলোচিত সমালোচিত না হয়ে যায়, আমাদের প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা চলা, প্রতিটা বলা যাতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। বাংলাদেশিদের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি সেদেশের নাগরিকদের কাছে তুলে ধরা ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব বলে মনে করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সব ধর্ম মিলেমিশে আমরা যেমন বাস করছি, তাদের মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে, তাদের লেকচারের মাধ্যমে, তাদের কথাবার্তার মাধ্যমে এই মেসেজটা কাতারের বিভিন্ন সরকার থেকে শুরু করে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে এবং এটা আমাদের একটা ধর্মীয় মূল্যবোধ, আমাদের যেটা শান্তিপ্রিয় জাতি হিসেবে কাতারে আমাদের ইমেজ আরো বাড়বে বলে আমি মনে করি। মেধা, আচরণ, মনোমুগ্ধকর তিলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম মুয়াজ্জিনদের ব্যাপক চাহিদা রয়েছে কাতারে। সময় সংবাদ, দোহা, কাতার। মানহানি ও তথ্য প্রযুক্তি মামলায় গ্রেফতার থাকা তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাব জেলে থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি জামিনে মুক্তি পান। ৩ মাস ৫ দিন কারাভোগের পর মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল। গত ২২শে অক্টোবর উত্তরায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আসম আব্দুর রবের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। বেসরকারি একটি টেলিভিশন টক শো অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক মাসুদা ভাট্টি। এর পরপরই বিভিন্ন থানায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। স্থগিত থাকা গাইবান্ধা ৩ আসনে নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ইউনুস আলী সরকার। তিনি পেয়েছেন ১,২১,১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪,৩৮৫ ভোট। এর আগে রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বছরের ১৯শে ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে আসনটিতে ৩০শে ডিসেম্বরের নির্বাচন স্থগিত করা হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, NPP ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জীববৈচিত্র্য, বন ও পরিবেশ সংরক্ষণ করেই পার্বত্য এলাকার উন্নয়নে উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশই সিং। রোববার দুপুরে সচিবালয় আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে একথা বলেন তিনি। সভায় উপস্থিত মন্ত্রীরা বলেন, পার্বত্য এলাকার মানুষের জন্য খাদ্য সরবরাহ বাড়ানো গেলে বনের পশু পাখি নিধন কমবে। এ বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকল্প নেয়ার উপর গুরুত্বারোপ করেন তারা। সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আমাদের ভিজিএ পরে হবে ত্রাণ মন্ত্রণালয়। হ্যাঁ, 10 টাকা দরে যে কেজি মানে চাল 50 লক্ষ পরিবার পাচ্ছে। এই 50 লক্ষ পরিবারের সাথে আপনার আর 1200 পরিবার আজকে যুক্ত হবে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে বা খাদ্যের অভাবে অন্য পন্থা অবলম্বন করে জীববৈচিত্র্যকে ধ্বংস করবে, এইটা কোন রকমই হতে দেওয়া যাবে না। পার্বত্য এলাকায় মানুষ স্বীকার করবে না কেন? স্বীকারের অভ্যাস আছে তো, কিন্তু এটা করার ফলে যে আমার ক্ষতি হচ্ছে, বরঞ্চ যে জিনিসটা আমি খাইতে চাচ্ছি সেই খাবারটা যদি আমি ঘরে যদি আমি পালন করতে পারি তাহলে আমার ওইটা দরকার হবে না। জামদানি ও ইলিশের পর তৃতীয় পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক পণ্যের সনদ পেল চাঁপাইনবাবগঞ্জের আম খিরসাপাত।
রোববার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি তুলে দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ধারাবাহিকভাবে অন্যান্য আমেরও প্যাটেন্ট করা হবে। এর মাধ্যমে রপ্তানি বৃদ্ধি সহ বাংলাদেশের আলাদা ব্র্যান্ডিং হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করেন শিল্প প্রতিমন্ত্রী। এদিকে জিআই সনদ পাওয়ায় খুশি আম ব্যবসায়ীরা। দেশের 10টি জেলায় বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকারের আম চাষ করা হলেও সুস্বাদু আম চাষের ক্ষেত্রে অনেক আগে থেকেই পরিচিত পশ্চিমের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলায় ফজলি আম বেশি চাষ হলেও পিছিয়ে নেই খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ সহ অন্যান্য জাতের আমও। খিরসাপাত আম বেশ সুস্বাদু হওয়ায় 2015 সাল থেকে দেশের বাইরেও শুরু হয়েছে রপ্তানি। আর এবছর উৎপাদন বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করল শিল্প মন্ত্রণালয় কর্তৃক ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধনের স্বীকৃতি। রোববার সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় তিনি বলেন, পণ্যের মালিকানা সত্ত্ব বিশ্ববাজারে তুলে ধরা সবার দায়িত্ব। উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা সম্পৃক্ত করতে চাই, যাতে তারা কোয়ালিটি প্রোডাক্ট করে এবং তারা উৎসাহিত হয়। এটার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কের সব জায়গায় আছে, এখানেও দরকার হয়তো আছে, এবং তার মধ্যে কাজ শিল্প মন্ত্রণালয়। ফল গবেষক জানালেন, জিআই পাওয়ায় কৃষকরা উদ্বুদ্ধ হবেন এই আম ফলাতে। রপ্তানি হিসাবে যখন এই আমটি পণ্য হিসাবে যাবে, তখন চাঁপাইনবাবগঞ্জ খিরসাপাত আম হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে এবং এর উৎপাদনকারীরা এর সুফল পাবে। সনদ পাওয়ায় রপ্তানি জটিলতা ও লোকসানের ঝুঁকিও কমবে বলে প্রত্যাশা চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীদের। চাঁপাইনবাবগঞ্জের খিরসা আমকে স্বীকৃতি এবং সনদ প্রদান করায় আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। স্বীকৃতির ফলে এই আমটি দেশে বিদেশে যেমন সুনাম অর্জন করবে, পাশাপাশি আম চাষি ব্যবসায়ী বাগান মালিকদের আগামী দিনে এটি বাজার যেতে এবং ন্যায্য মূল্য পেতে অনেক সহায়তা করবে। পরীক্ষায় দেখা গেছে হালকা আঁশযুক্ত এ আম গড়ে লম্বায় 8.6 ও উচ্চতা 6 সেন্টিমিটার হয়ে থাকে। পাকা ফলে ত্বকের রং সামান্য হলদে এবং আঁশবিহীন শ্বাসের রঙও হয় হলদেটে। খোসা সামান্য মোটা, শক্ত এবং আটি পাতলা। এক একটি আমের গড় ওজন হয়ে থাকে প্রায় 350 থেকে 400 গ্রাম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিজেদের চাহিদা মেটাতে গড়ে ওঠা আসবাবপত্র শিল্প এখন পরিচিতি পাচ্ছে রপ্তানি খাত হিসেবে। বাণিজ্য মেলায় আসা উদ্যোক্তারা বলছেন, আকর্ষণীয় নকশা আর গুণগত মান আকৃষ্ট করছে বিদেশি ক্রেতাদের। বাজার সম্ভাবনা কাজে লাগাতে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে শিগগিরই চালু হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের শোরুম। ঘর গোছানোর অতি প্রয়োজনীয় ও শৌখিন উপকরণ আসবাবপত্র, নান্দনিক কারুকাজ আর রুচিশীল নকশা খচিত কাঠের আসবাবপত্রে আকর্ষণ নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। কুইন বেড, কিচেন ক্যাবিনেট, সোফা কাম বেড, বিভিন্ন ধরনের খাট ও ডাইনিং টেবিল শোভা পাচ্ছে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে। দামের পাশাপাশি রং, নকশার বৈচিত্র্য আর স্থায়িত্ব বিবেচনায় পণ্য পছন্দ করছেন দর্শনার্থীরা। 33 থেকে 70 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সাধারণ মানের ডাইনিং টেবিল, 40 হাজার থেকে 2 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সোফা সেট। তবে 10 থেকে 20% মূল্য ছাড় পাচ্ছেন ক্রেতারা। সোফা হিসাবে ইউজ করতে পারতেছেন, আবার রাতের বেলা ওটাকে বেড হিসাবে কনভার্ট করতে পারতেছেন, এটা ভালো লাগছে। তারপরে আপনার আজকাল উডেন ফ্লোরের অনেক আইটেম দেখলাম। আলমারি দেখেছি একটা, তারপরে আপনার যে ড্রেসিং টেবিল একটা দেখছি, 1,20,000 টাকার ভিতরে বাজেট আর কি আমার। প্রাইস না, গতবারের চেয়ে খুব বেশি না, কাছাকাছি। বিক্রেতারা জানান, দেশে আসবাবপত্রের বাজার প্রায় 25,000 কোটি টাকার। মান ভালো হয় আগ্রহের কমতি নেই বিদেশি ক্রেতাদেরও। বাইরের বায়াররা বাণিজ্য মেলা থেকে ওনারা কিছু কোয়ারিজ জেনারেট করেন, পরবর্তীতে আমরা অফিসিয়ালি সেগুলো হ্যান্ডেল করি। আর বাণিজ্য মেলা থেকে আমাদের লোকাল কাস্টমাররাই বেশি অর্ডার করেন। ইন্ডিয়াতে আমাদের রিসেন্টলি হয়তো আমরা ওখানে কয়েকটা শোরুম ওপেন করব। আস্তে আস্তে আরো বিভিন্ন দেশে যাওয়ার কথাবার্তা চলতেছে, যেমন অস্ট্রেলিয়াতেও কথাবার্তা চলতেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্র্যান্ডিং এর অভাবে প্রায় 700,000 কোটি টাকার আসবাবপত্রের বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় ছাড়ায়নি 1,000 কোটি টাকাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থান পরিবর্তন হচ্ছে না। পূর্বাচলে নয়, আগামী বছর থেকে স্থায়ীভাবে শেরেবাংলা নগরেই বাণিজ্য মেলা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে বাণিজ্য মেলা পরিদর্শন করে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, পূর্বাচলের নতুন যে মেলা প্রাঙ্গণ হচ্ছে সেখানে সারা বছরই বিভিন্ন মেলা হবে। বছরে যেটা বাণিজ্য মেলা সেটা এখানেই করতে হবে, কিন্তু যেটা হচ্ছে সেটা একটা পার্মানেন্ট ক্যাম্পাস, সারা বছর ধরেই সেখানে বিভিন্ন রকম শো সোর্সিং চলবে, বিশেষ বিশেষ ক্ষেত্রে হবে। কেননা শহরের বাইরে তো ওটা এখনো ওখানে করার
মতো যথেষ্ট পরিমাণ জায়গা রেডি হয় নাই, আর দ্বিতীয়ত অত জায়গাও নেই। এখানেই বছরে একবার করে হবে, কিন্তু নতুন যে প্রেমিসেসটা হবে, নতুন জায়গা হবে, এক্সপোর্টের জন্য আমরা স্পেশালাইজড ওখানে করবো সারা বছর ধরেই। হোপফুলি এই বছরের শেষে, নাহলে আর্লি নেক্সট ইয়ার। সাগরে মাছ ধরতে গিয়ে প্রায় 1 মাস ধরে নিখোঁজ রয়েছেন কক্সবাজারের 14 জেলে। তাদের খোঁজ না পেয়ে চরম উদ্বেগ আর শঙ্কায় দিন কাটছে স্বজনদের। তাদের অভিযোগ, ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 31 ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের 6 নম্বর ঘাট থেকে এমভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান 14 জন জেলে। সাধারণত মাছ ধরতে যাওয়া এসব ট্রলার 10 থেকে 12 দিনের মধ্যে ফিরে আসে, কিন্তু এরই মধ্যে 26 দিন পেরিয়ে গেলেও ফিরে আসেননি নিখোঁজ জেলেরা। দীর্ঘদিন ধরে ফিরে না আসায় চরম শঙ্কায় দিন কাটছে স্বজনদের। জেলেদের ফিরে পেতে ট্রলার মালিকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। কোম্পানির কাছে গেছিলাম, কোম্পানি আমাদের গুরুত্ব দিচ্ছে না, আর উল্টা বকাবকি করছে। সরকার আমাদের দাবি, এটা আমরা ফেরত চাই। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চান জেলা ফিশিং বোট মালিক সমিতির এই নেতা। বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা চেষ্টা করছি নৌবাহিনী বা কোস্টগার্ড ওনাদেরকেও বাংলাদেশের জলসীমায় ওনাদের খোঁজের দেখার জন্য আমরা অনুরোধ করে যাচ্ছি। বাংলাদেশের জলসীমার বাইরে যদি যেয়ে থাকে, তাহলে এটা সরকারিভাবে যেভাবে উদ্যোগ নেওয়া যায় সেভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি। অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। আমরা অভিযোগটা পেয়েছি এই বিষয়ে, তা আমরা এটা নিয়ে যাচাই বাছাই করতেছি, আমরা তথ্য অনুসন্ধান করতেছি। আমরা জেলেদের পরিবাররাও আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করব। ট্রলারটির মালিক কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়া এলাকার আব্দুল কাইয়ুম। জেলেদের নিখোঁজ থাকার বিষয়ে শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ফিশিং বোট মালিক সমিতি। সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধায় কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের প্রধান অমিত পার্থ দীর্ঘদিন ধরে ছাত্রীদের ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর প্রস্তাব ও অশ্লীল ভিডিও পাঠিয়ে আসছেন। শনিবার ভুক্তভোগী 5 ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিষয়টি লিখিতভাবে অধ্যক্ষকে জানান। বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত কারণ দেখে 4 দিনের ছুটি নেন অভিযুক্ত শিক্ষক অমিত পার্থ। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আমরা আজকে এই স্যারের অবসরের জন্য আমরা মাঠে নেমেছি। 3 দিনের আলটিমেটাম দিছি। 3 দিন পার হয়ে গেলে যদি আমরা কোনো সুষ্ঠু সমাধান না পাই, তাহলে আমরা বৃহৎ আকারের আন্দোলন করব। দ্রুত বিচার চাই, যেন কোনো প্রতিষ্ঠানে উনি কোনোদিনও যেন জয়েন করতে না পারে। অভিযোগ করেছে যে অমিত পার্থ দাস তাদের সাথে ছাত্রী শুধু নয়, স্ত্রীর মতো ব্যবহার করতে চেয়েছে। একজনের সাথে না, একাধিক জনের সাথে। একদিন বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। সোমবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। খুলনার যেখানে চাওয়া পাওয়ার কিছুই নেই, সেখানে কুমিল্লার চোখ প্লে অফের দিকে। সুপার 4-এর লড়াইয়ে টিকে থাকতে হলে হোঁচট খাওয়া চলবে না সালাউদ্দিন শিষ্যদের। চট্টগ্রাম থেকে খলিলুর রহমানের তোলা ছবিতে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। সাগরিকায় বিপিএল এর আগমন ঘটেছে, তাও 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো কি যেন এক অপূর্ণতা রয়ে গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং তার সমর্থকদের মাঝে। ঠিক ধরেছেন, এখনো যে ঘরের ছেলে তামিম ইকবাল দর্শনটাই হয়নি তাদের। থাকুক সে প্রতিপক্ষের তাবুতে, তাতে কি আর ভালোবাসা কমে যায়? তাই তো খুলনার বিপক্ষে কুমিল্লার ম্যাচের আগে সব দৃষ্টি নিবন্ধিত থাকলো তামিমকে ঘিরেই। পয়েন্ট টেবিলে এখনো 4 নম্বরে কুমিল্লা। নিচের দলগুলোর সঙ্গে পয়েন্ট 1 থাকলেও এগিয়ে আছে রান রেটে। তবে নিজেদের মধ্যে দূরত্বটা তাদের এতটাই কম যে পা হরকালেই দূরে সরে যাবে প্লে অফের স্বপ্ন। আমাদের হাতে 4টি ম্যাচ আছে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করছি। তো আশা করছি যে আমরা যদি এখান থেকে 2টা ম্যাচ জিততে পারি, তাহলে আমাদের সুপার লিগ কনফার্ম হবে এবং আমাদের টিমের মধ্যে থেকে সেই আত্মবিশ্বাসটা আছে যে আপনারা জানেন যে লাস্ট ঢাকা ডায়মন্ডসের সাথে একটা ভালো প্রতিদ্বন্দ্বিপূর্ণ ম্যাচ হয়েছে, তো সেখানে আমাদের জয় ছিল, তো আমরা বেশ আশাবাদী এখান থেকে জয় পেয়ে সেমিফাইনালে যাওয়ার।
শুরুটা মিশ্র হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভিক্টোরিয়ানরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্যারিবীয় তারকা এভিন লুইসও। খুলনার বিপক্ষে তাই জমজমাট ম্যাচই আশা করছেন ভিক্টোরিয়ান্স কোচ। এখানে উইকেটে অনেক রান হচ্ছে, তো আমার মনে হয় যে এভিন লুইস এখানে একটা ভালো রোল প্লে করতে পারবে টিমের জন্য, তো আমরা আশাবাদী সে এখানে ভালো কিছু করবে। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে খুলনা, কিছুই আর পাওয়ার নেই তাদের। শুরুর ভুলগুলোই মূলত কাল হয়ে গেছে জয়াবর্ধনে শিষ্যদের জন্য, আর টুকটাক ইনজুরি তো ছিলই। তাই বলে হাল ছাড়ার পাত্র নয় মাহমুদুল্লাহ বাহিনী। নিজেদের ফর্মটাকে ঝালাই করতে শেষ দুটি ম্যাচের দিকেই এখন দৃষ্টি তাদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দিনের দ্বিতীয় খেলায় সোমবার সন্ধ্যায় চলতি আসরের প্রথমবারের মতো সাগরিকায় নামতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বের হাই ভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টুর্নামেন্টে শুরুর ছন্দ হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে সাকিব রাসেলরা। বন্দরনগরী থেকেই জয়ের ধারায় ফিরতে চায় তারা। অন্যদিকে শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই ঢাকা বধে বদ্ধপরিকর রাইডার শিবির। দুপুর 1টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসবে রংপুর রাইডার্স। অপেক্ষা তাই ঢাকা থেকে আসা এক ঝাঁক সাংবাদিকদের। তবে সবাইকে অবাক করে দিয়ে দুপুর 12:30টায় আচমকা ঝড়ের মতো সাগরিকায় হাজির ঢাকা ডায়নামাইটস। সময় ক্ষেপণ না করে দলবল নিয়ে একেবারে অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান। আর এ ফাঁকে সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সেন্টার উইকেটে চলে গেলেন ডায়নামাইট বস খালেদ মাহমুদ সুজন। কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছ থেকেই জেনে নিলেন উইকেটের হাল হকিকত। সাগরিকার উইকেট এখন পর্যন্ত দুহাত ভরে দিয়েছে ব্যাটসম্যানদের। বোলারদের জন্য একেবারে বদ্ধভূমি না হলেও কষ্ট আছে কপালে, তা জানেন রুবেল হোসেন। কিন্তু নাচতে নেমে ঘোমটা দিয়ে আর লাভ কি, তাই অত শত না ভেবে রুশো হেলসদের একটু বুদ্ধি খরচ করে বোলিং এর কৌশল বাতলে দিলেন তিনি। উইকেটটা কি চাচ্ছে আসলে, সব ব্যাটসম্যান তো লাইক আপনার শর্টস খেলতে পছন্দ করে এই ধরনের উইকেট, তো আসলে ব্যাটসম্যানের নিয়ে খেলা উচিত। আসলে আমরা কি চাচ্ছি এই ধরনের উইকেট, আমার কি করা উচিত, টিম প্ল্যান যেটা বলে ওই ধরনের। আমার কাছে মনে হয় এটা যদি এক্সিকিউট ভালো করতে পারে তাহলে আমার কাছে মনে হয় সাকসেস হতে পারবে। অন্যদিকে নিজেদের দেয়া সময় মতোই মাঠে আসে রংপুর রাইডার্স। টম মুডির পরিকল্পনা এবং মোহাম্মদ রফিকের তত্ত্বাবধানে অনুশীলন করে তারা। সাগরিকায় প্রথম ম্যাচটা জিতে যাওয়ায় একটু নির্ভর ছিল মাশরাফি বাহিনী। পয়েন্ট টেবিলে অবস্থানটা ঢাকার নিচে, তবে এটা নিয়ে চাপ নিতে নারাজ রাইডার্স শিবির। এখনো জ্বলে ওঠেননি ক্যারিবীয় তারকা ক্রিস গেইল, আর হালকা ঝলক দেখালেও নিজের রূপ খুঁজে পাননি এবিডিও। তবে আসার কথা, রুশো হেলসরা দেখিয়ে যাচ্ছেন কিভাবে ব্যাটিং করতে হয় টি-20-তে। নিজেদের এই ছন্দটাই তাদের শক্তির জায়গা। সব টিমের কিন্তু টিম প্ল্যান একরকম হয় না, সো আমাদের টিম প্ল্যানটাই ওই রকম যে, আর 20 ওভারের খেলা আসলে যদি টপ অর্ডার থেকে রান করে পেছনের খুব একটা বেশি কাজ থাকে না, সো আমাদের টিমটাই সাজানো হয়েছে ওইভাবে। খেলার ফলাফল যাই হোক, বিপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে এক ঝাঁক তারকার পারফরমেন্স দেখতে এখন মুখে আছে পুরো সাগরিকা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্লাসে না পড়ানোর কারণেই বাড়ছে কোচিং প্রবণতা, মন্তব্য হাইকোর্টের। চট্টগ্রামে স্কুলে দুদকের অভিযানে মিলেনি শিক্ষক উপস্থিতি, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যানের। দায়িত্ব পালনে ডাক্তার ও নার্সদের অবহেলা পেলে ছাড়তে হবে চাকরি, করা হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতি। অবৈধভাবে নদী ও খালবিল দখল করায় গাজীপুরের কালীগঞ্জে 24টি হাউজিং কোম্পানির ওপর হাইকোর্টের স্থিতাবস্থা। 2 মাসের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ। রাজধানীতে মান নিয়ন্ত্রণে A+ ক্যাটাগরির স্টিকার নকল করায় হান্ডি রেস্তোরাঁকে 2 লাখ টাকা জরিমানা। নিম্নমানের উপাদানে ফুচকা তৈরি করায় 2টি কারখানা সিলগালা। এবং গণভবনে আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ঐক্যফ্রন্ট, যাওয়াটা হবে অর্থহীন, মত নেতাদের। নেতিবাচক রাজনীতির কারণেই প্রত্যাখ্যান করেছে জনগণ, মন্তব্য আওয়ামী লীগের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।